Assalamu alaikum, all of my students. How are you today? I hope that you are all well by the grace of Allah, and I am also very fine by the grace of Allah. Now I will discuss about the three items: supposed to, yet to, and forbidden to. The three items is very need for all of us, because if we want to learn in English spoken, so the three items is very help us, right? Supposed to, yet to, or forbidden to. এই তিনটা জিনিস আমাদের ইংলিশ কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক প্রয়োজন হয়। Supposed to মানে হলো কথা, yet to মানে দেরি, আর forbidden to মানে নিষেধ। আমরা এই তিনটা জিনিস নিয়ে অনেক সেন্টেন্স বানাতে পারি। যেমন আমার কোনো জায়গায় যাওয়ার কথা আছে, আমার খাওয়ার কথা আছে, আমার ঘুমানোর কথা আছে, আমার দেখার কথা আছে, আমার খেলার কথা আছে, আমার বসার কথা আছে, আমার লেখার কথা আছে, আমার বলার কথা আছে। এরকম কথা বললে আমরা সাপোজ টু ব্যবহার করব। আবারও ইয়েট টু, যেটা ইয়েট টু মানে দেরি আছে, আমার আসার দেরি আছে, আমার বলার দেরি আছে, আমার করার দেরি আছে। ফরবিডেন টুটা হচ্ছে নিষেধ, কোনো কিছুতে নিষেধ আছে। যেমন আমার যাওয়ার নিষেধ আছে, আমার খাওয়ার নিষেধ আছে, আমার বলার নিষেধ আছে। এইরকম কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটা প্যাটার্ন আলাদা আলাদাভাবে ব্যবহার করব। আমি এই তিনটা প্যাটার্নের এখন উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। যেমন আমি যদি বলি আমার খাওয়ার কথা আছে, তাহলে আমি লিখতে পারি যে আই এম সাপোজড টু গো। এটার মানে হচ্ছে আমার যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু গো মানে আমার যাওয়ার কথা আছে। আমি যদি বলি যে আই এম সাপোজড, তাহলে এখানে এই সেন্টেন্সের মানে আমরা এটা দিয়ে করবো। দেখো যে সাপোজ টু মানে হচ্ছে কথা। সাপোজ টু মানে কি? কথা। এই সাপোজ টু আমরা ব্যবহার করব যে সাপোজ টু মানে যেহেতু কথা, তাহলে আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে, কিন্তু গো মানে যাওয়া। আমরা জানি টু এর পরে যে ভার্ব আসবে, ভার্বটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে। তাহলে গো হলো ভার্ব ওয়ান। আমি এখানে একটা সেন্টেন্স অনুযায়ী না হাজারটা সেন্টেন্স বানাইতে পারি আমার ক্ষেত্রে। যেমন আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু কাম, আমার আসার কথা আছে। আই এম সাপোজ টু প্লে, আমার খেলার কথা আছে। আই এম সাপোজ টু রান, আমার দৌড়ানোর কথা আছে। আই এম সাপোজ টু সি, আমার দেখার কথা আছে। আই এম সাপোজ টু ওয়াক, আমার হাঁটার কথা আছে। আই এম সাপোজ টু রাইট, আমার লেখার কথা আছে। এরকমভাবে অনেক সেন্টেন্স করানো যায়। তো যাই হোক, এখানে সাপোজ টু মানে হচ্ছে কথা। তাহলে সাপোজ টু এর পরে আমরা কি দেবো? ভার্ব ওয়ান দেবো। আমার যেটা প্রয়োজন সেটা দেবো। যদি বলি যে আমার ঘুমানোর কথা আছে, তাহলে কি বলবো? যে আই এম সাপোজ টু স্লিপ অ্যাট নাইট, আমার রাত্রে ঘুমানোর কথা আছে। যদি বলা হয় আমার মাঠে যাওয়ার কথা আছে, তাহলে আমি কি বলবো? আই এম সাপোজ টু গো টু ফিল্ড, আমার মাঠে যাওয়ার কথা আছে। যদি আমি বলি যে আমার স্কুলে যাওয়ার কথা আছে, তাহলে আই এম সাপোজ টু গো টু স্কুল, রাইট? হোয়াট দ্যাট আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন এটা তাহলে সাপোজ টু আমরা কখন বসাবো? যখন কোনো কিছু করার কথা আছে বোঝাইলে আমরা সাপোজ টু বসাবো। এটা মাথায় মনে রাখতে হবে। তাহলে আমার স্পোকেনে এটা খুবই ইম্পর্টেন্ট ভাবে সাহায্য করবে। কি? সাপোজ টু। কোনো কিছু করার কথা আছে এরকম বোঝাইলে সাপোজ টু হবে। ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ টুটা আমরা শিখে নিলাম। এরপরে আছে হলো ইয়েট টুটা আমরা শিখি। ইয়েট টু, এই যে ইয়েট টু, এই ইয়েট টু মানে দেরি আছে। ইয়েট টু মানে কি? দেরি। ইয়েট টু মানে দেরি। তাহলে এখন যদি বলি যে আমার খাওয়ার দেরি আছে, আমার ঘুমানোর দেরি আছে, আমার খেলা করার দেরি আছে, তাহলে এখানে কিভাবে হবে? এখানে হবে হচ্ছে আই এম ইয়েট টু প্লে, আমার খেলার দেরি আছে, আমার শোনার দেরি আছে, বা আমার লেখার দেরি আছে। তাহলে আই এম ইয়েট টু রাইট, আমার লেখার দেরি আছে। আমি যদি বলি আমার চিঠিটা লেখার দেরি আছে, তাহলে কি হবে? আই এম ইয়েট টু রাইট
দ্য লেটার, দ্য লেটার। আমার চিঠিটা লেখা দেরি আছে, আমার হোসেনাবাদে যাওয়ার দেরি আছে, তাহলে কি হবে? আই এম ইয়েট টু গো টু হোসেনাবাদ, হোসেনাবাদ। ঠিক আছে? তাহলে ইয়েট টু আমি কিভাবে ব্যবহার করব? ইয়েট টু মানে হচ্ছে আমার দেরি আছে। যখনই আমার আসার দেরি আছে, খাওয়ার দেরি আছে, বলার দেরি আছে, শোনার দেরি আছে, লেখার দেরি আছে, বলার দেরি আছে, এরকম কথা বললে আমি ইয়েট টু ব্যবহার করব। তখন আর আমি সাপোজ টু ব্যবহার করব না। সাপোজ টু তখনই ব্যবহার করব যখন আমার কথা আছে বলবো, যখন যে আমার কোনো কোথাও যাওয়ার কথা আছে, কোনো কিছু করার কথা আছে, এই কথা শব্দটা থাকলে আমি সাপোজ টু ব্যবহার করব। আর দেরি আছে এই কথাটা যদি আমি বলি তাহলে আমার ইয়েট টু ব্যবহার করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এটা আমরা শিখলাম। এখন এখানে আমি যদি এই যে এম দিছি, এম সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সাধারণত আমি যদি এখানে ওয়াজ দিই, এখন যদি আমি বলি যে আমার খেলার দেরি ছিল, তাহলে এখানে আমরা কি দিব? এখানে ওয়াজ দিব। কি দিব? ওয়াজ দিব। যে আই ওয়াজ ইয়েট টু প্লে, আমার খেলার দেরি ছিল। আমি যদি এখানে বলি যে আই ওয়াজ ইয়েট টু রাইট দ্য লেটার, চিঠিটা লেখার আমার দেরি ছিল, তাহলে এখানে ওয়াজ দিলে জাস্ট আমার টেন্সের একটু পরিবর্তন হয়ে যাবে। তাহলে ছিল বললে ওয়াজ হবে, আর আছে বললে এম হবে। এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা মনে থাকবে ইনশাল্লাহ। এখন এবার আমরা এই প্যাটার্নটা শিখে গেলাম। এবার আমরা শিখবো হচ্ছে ফরবিডেন টু। ফরবিডেন টু প্যাটার্নটা শিখব। এবার আমরা শিখবো ফরবিডেন। ফরবিডেন টু মানে নিষেধ। ফরবিডেন, ফরবিডেন টু। এই ফরবিডেন টু মানে নিষেধ, নিষেধ। যখন কোনো কিছু থেকে নিষেধ করা বোঝাবে তখনই আমার এই ফরবিডেন টু ব্যবহার করতে হবে। আর আমরা সদা সর্বদা আমরা জানছি যে টু একটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের পরে ভার্ব ওয়ান হয়, সুতরাং এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। কীভাবে দেখো, কারণ আমি যদি বলি যে আমার খেলা করা নিষেধ আছে, আমার খেলা করা নিষেধ আছে, তাহলে আছে তাহলে আই মানে আমি, তারপরে এম হবে আমরা জানি। আই এম ফরবিডেন, ফরবিডেন, আই এম ফরবিডেন, ফরবিডেন টু প্লে। এখন যদি বলি যে আমার খেলা করা নিষেধ আছে, আমার আজকে খেলা করা নিষেধ আছে, তাহলে আই এম ফরবিডেন টু প্লে টুডে, টুডে প্লে, আমার আজকে খেলা করা নিষেধ আছে, হয়ে গেল। এটা যদি বলি যে আমার আজকে খেলা করা নিষেধ ছিল, তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে। যেমন আই ওয়াজ ফরবিডেন, ফরবিডেন টু প্লে টুডে, টুডে, রাইট? তাহলে ফরবিডেন টু এর মানেই হচ্ছে আমার নিষেধ, কোনো কিছু নিষেধ আছে। যেমন আমার ধূমপান করা নিষেধ আছে, তাহলে কি হবে? আই এম ফরবিডেন টু স্মোক। স্মোক মানে কি? ধোঁয়া বা ধূমপান করা, স্মোক। তাহলে আমার ধূমপান করা নিষেধ আছে, আমার ঝগড়া করা নিষেধ আছে, তাহলে আই এম ফরবিডেন, ফরবিডেন টু কোয়ারেল। এই কোয়ারেল মানে কি? ঝগড়া করা, আমার ঝগড়া করা নিষেধ আছে। আমার নকল করা নিষেধ আছে, তাহলে আই এম ফরবিডেন, ফরবিডেন, ফরবিডেন টু কপি। কপি মানে নকল করা। তাহলে এক্ষেত্রে যখন আমি এম বসাচ্ছি তখন আছে, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ বর্তমান হচ্ছে। কিন্তু যখন আমার অতীতকালের কোনো কিছু বোঝাবো, যেমন যেমন যদি আমি বলি যে আমার ধূমপান করা নিষেধ ছিল, তাহলে সেক্ষেত্রে এখানে হবে ওয়াজ হবে। কি হবে? এখানে হবে ওয়াজ। জাস্ট ওয়াজটা বসাই দিলে আমার সেন্সটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এখানে যদি আমি ওয়াজটা দিই চেঞ্জ হয়ে গেল, এখানে যদি আমি ওয়াজটা দিই চেঞ্জ হয়ে গেল।
যেমন আই ওয়াজ ফরবিডেন টু স্মোক, আমার ধূমপান করা নিষেধ ছিল। আই ওয়াজ ফরবিডেন টু কোয়ারেল, আমার ঝগড়া করা নিষেধ ছিল। আই ওয়াজ ফরবিডেন টু কপি, আমার নকল করা নিষেধ ছিল। ঠিক আছে? এখন যদি বলি যে আমাদের নামাজ পড়ার মধ্যে কথা বলার নিষেধ ছিল, তাহলে এটা কিরকম হয়, এটা আমরা এখন শিখব। যেমন মসজিদের মধ্যে কথা বলা নিষেধ ছিল, যদি বলি আমার মসজিদের মধ্যে কথা বলা নিষেধ ছিল, তাহলে কেমন হবে? তাহলে নিষেধ ছিল, তাহলে যদি আমি বলি যে আমার মসজিদের ভিতরে কথা বলা নিষেধ ছিল, তাহলে হবে আই এম ফরবিডেন টু টক। টক মানে কি? কথা বলা। আই এম ফরবিডেন টু টক ইন দ্য মস্ক, রাইট? মসজিদের ভিতরে কথা বলা আমার নিষেধ ছিল। আর যদি বলা হয় মসজিদের ভিতরে আমাদের কথা বলার নিষেধ আছে, তাহলে কি হবে? আমাদের যদি বলি তাহলে উই, এর পরে আর হবে, আমরা জানি উই আর ফরবিডেন টু টক, we are forbidden to talk in the mosque, right? বোঝা গেল যে আমাদের মসজিদের ভিতরে কথা বলা নিষেধ আছে। তাহলে এক্ষেত্রে যখন আমি নিষেধ বোঝাবো, তখন সেক্ষেত্রে আমাদের ফরবিডেন ব্যবহার করা হবে। ফরবিডেন টু। তাহলে এটা, এই তিনটা সেন্স যদি আমরা জানি, তাহলে আমাদের অনেক কথা আমরা স্পোকেন ক্ষেত্রে বলতে পারি। এখন যদি এটা আমরা প্রশ্ন করতে পারি, যেমন আমি বলতে পারি যে মসজিদের মধ্যে কি আমাদের কথা বলা নিষেধ আছে, তাহলে এখানে কি করতে হবে? আরটা আগে দিতে হবে। তাহলে আরটা আগে দিলে এ আর উই ফরবিডেন টু টক, are we forbidden to talk in the mosque? প্রশ্ন করতেছি, are we forbidden to talk in the mosque? মসজিদের ভিতরে কি আমাদের কথা বলা নিষেধ আছে? কারণ আমি যদি বলি যে হাসানের সাথে আমার কথা বলা নিষেধ আছে, তাহলে হাসানের সাথে আমার কথা বলা নিষেধ আছে, তাহলে I am forbidden to talk with হাসান, হাসানের সাথে আমার কথা বলা নিষেধ আছে। এবার যদি প্রশ্ন করা হয়, আমি আমার এক্সাম্পলটা বলছি যে হাসানের সাথে আমার কথা বলা নিষেধ আছে, তাহলে I am forbidden to talk with হাসান, এর মানে হচ্ছে I am forbidden to talk with হাসান, হাসানের সাথে আমার কথা বলা নিষেধ আছে। এখন যদি এটা আমি প্রশ্ন করি, এটা যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, তাহলে কি হবে? এই এমটা আগে দিতে হবে, যেহেতু আমার, তাই এমটা আগে দিতে হবে। এম আই বাদ বাকি করলে এটা বসে দেবে, এম আই ফরবিডেন টু টক উইথ হাসান, তখন লাস্টে এরকম প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হবে। হাসানের সাথে কি আমার কথা বলা নিষেধ আছে? আমি যদি তোমার ক্ষেত্রে বলি যে আলামিনের নাইসের সাথে কথা বলা নিষেধ আছে, তাহলে আলামিনের নাইসের সাথে কথা বলা নিষেধ আছে, তাহলে আলামিন ইজ, তাহলে আমরা বলতে পারি যে আমি যদি বলি যে আলামিনের সাথে নাইসের কথা বলা নিষেধ আছে, বা নাইসের আলামিনের সাথে কথা বলা নিষেধ আছে, তাহলে আমি এখানে আলামিনের নিষেধ আছে কথা বলা কার সাথে? নাইসের সাথে। তাহলে আলামিন ইজ ফরবিডেন টু টক উইথ নাইস একটা নাম, ঠিক আছে? নাইসের সাথে আলামিনের কথা বলা নিষেধ আছে, ঠিক আছে? কথা বলা কি আছে? নিষেধ আছে। তাহলে আলামিন ইজ ফরবিডেন টু টক উইথ নাইস,
তাহলে এখন যদি আমি একটা প্রশ্ন করি যে আলামিনের কি নাইসের সাথে কথা বলা নিষেধ আছে, তাহলে এটা কি হবে, এই ভার্বটা আগে দিতে হবে, অর্থাৎ ইজ আলামিন forbidden to talk with nice, right? এখানে তাহলে আমরা এইভাবে অনেক বলতে পারি, অনেক প্রশ্নও করতে পারি। তাহলে আমরা যে তিনটা জিনিস আমরা সামারি আকারে এখন বলতে পারি যে ইয়েট টু মানে দেরি আছে, ফরবিডেন টু মানে নিষেধ আছে, আর সাপোজ টু মানে কথা আছে। তাহলে যখনই আমরা কোনো কথা আছে বলবো তখনই সাপোজ টু ব্যবহার করব, যখন আমার কোনো কিছুতে দেরি আছে তখন আমরা ইয়েট টু ব্যবহার করব, আর যখন আমার কোনো কিছু করতে নিষেধ আছে তখন আমরা ফরবিডেন টু ব্যবহার করব। এটা আমরা যদি ব্যবহার করি, এভাবে করি, তাহলে আমার ইংলিশ ট্রান্সলেশনগুলো রাইট হবে এবং আমার স্পোকেনে অনেক কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।